বিদ্যাসাগর সারা জীবন লড়েছিলেন বিধবা বিবাহের জন্য, নারী শিক্ষার জন্য, বাল্য বিবাহ বিরোধে, বহু বিবাহ বিরোধে। 1891 সালের 29শে জুলাই কলকাতা, বাদুড় বাগানের বাড়ি। ভোরবেলা একজন বৃদ্ধ মানুষ শুয়ে আছেন। শরীর ভেঙে পড়েছে, যকৃতের রোগ, কিডনির সমস্যা। বছরের পরে বছরের অক্লান্ত পরিশ্রমে শরীর আর নেই। কিন্তু সেই মুহূর্তে তার পাশে কে ছিলেন? পরিবার না, স্ত্রী না, ছেলে না, শিষ্যরা না, পাশে ছিলেন সাঁওতাল আদিবাসী মানুষেরা, কারমাটালের গ্রামের মানুষ, যাদের তিনি ভালোবাসতেন, যারা তাকে ভালোবাসতো। শুধু তারা। এই মানুষটির নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি হাজার হাজার বিধবার জীবন বদলে দিয়েছিলেন, যিনি হাজার হাজার মেয়েকে শিক্ষার আলো দিয়েছিলেন, যিনি বাংলা গদ্যের জনক। কিন্তু সেই মানুষ নিজের জীবনের শেষে ছিলেন অসম্ভব একা, নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন, নিজের সমাজ থেকে প্রায় বিতাড়িত, নিজের ছেলের সাথে সম্পর্কহীন। আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই গল্প যেটা পাঠ্য বইয়ে নেই, বিদ্যাসাগরের সেই জীবন যেখানে আলোর আড়ালে ছিল অনেক অনেক অন্ধকার। শুরুর গল্প দারিদ্র থেকে মহত্বের পথ। 1820 সালের 26 সেপ্টেম্বর বীরসিংহ গ্রাম, মেদিনীপুর, একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরে হবেন বিদ্যাসাগর। একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, পরে হলেন বিদ্যাসাগর। বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় কাজ করেন, মা ভগবতী দেবী গ্রামে। অভাবের সংসার। ছোট্ট ঈশ্বরচন্দ্র রাস্তায় আলোয় পড়তেন, কারণ ঘরে বাতির তেলের সামর্থ্য নেই। পথের ধারের মাইল ফলক দেখে তিনি নিজের সংখ্যা শিখলেন। এই ছেলেটির মধ্যে অসাধারণ মেধা। বাবা দেখলেন, সাহস করলেন, কলকাতায় নিয়ে এলেন, সংস্কৃত কলেজে ভর্তি, এবং সেখান থেকে একটি অসাধারণ যাত্রা শুরু। পরীক্ষায় প্রথম, পুরস্কার, বিদ্যাসাগর উপাধি, জ্ঞানের সমুদ্র। কিন্তু এই যাত্রায় একটি গভীর ক্ষত ছিল, দারিদ্র্যের অপমান, সামাজিক বৈষম্যের অভিজ্ঞতা, এবং সেই ক্ষত থেকেই জন্ম নিয়েছিল তার সমাজ সংস্কারের আগুন। বিধবা বিবাহ আন্দোলন, যে লড়াই তাকে সমাজের শত্রু বানিয়েছিল। 1800 শতকের মাঝামাঝি বাংলার সমাজে বিধবা নারীর জীবন ছিল নরকের মতো। স্বামী মারা গেলে নারীর জীবন শেষ। সাদা শাড়ি, একবেলা খাবার, কোনো আনন্দ নেই, কোনো সামাজিক অধিকার নেই, এবং অনেক ক্ষেত্রে শিশু বিধবা। মাত্র 5-6 বছর বয়সে বিয়ে, স্বামী মারা যাওয়ার পর সারা জীবন বিধবার জীবন। বিদ্যাসাগর লড়লেন, হিন্দু শাস্ত্র থেকে প্রমাণ দিলেন বিধবা বিবাহ বৈধ। পরাশয় সংহিতা উদ্ধৃত করলেন, আন্দোলন করলেন, পিটিশন করলেন, এবং 1856 সালে ব্রিটিশ সরকার পাশ করল হিন্দু ওয়েস্টো রিম্যারেজ অ্যাক্ট। বিধবা বিবাহ আইন সম্মত হলো। কিন্তু সমাজ সমাজ ক্ষেপে উঠল। রক্ষণশীল পণ্ডিতরা বললেন বিদ্যাসাগর ধর্মদ্রোহী, সমাজ ধ্বংসকারী, কুলটা। তার পুতুল পোড়ানো হলো, তাকে হুমকি দেওয়া হলো, সামাজিকভাবে বয়কটের ডাক দেওয়া হলো। কিন্তু বিদ্যাসাগর থামলেন না, এবং এই না থামাটাই তাকে একা করে দিল। পারিবারিক জীবনের ট্র্যাজেডি, যে ব্যথার কথা কেউ বলে না। বিদ্যাসাগরের পারিবারিক জীবন ছিল অত্যন্ত জটিল এবং ব্যথার। স্ত্রী দীনময়ী দেবী, বিদ্যাসাগরের সাথে সম্পর্ক ঠান্ডা দূরত্বের, কারণ বিদ্যাসাগর সারা জীবন কাজে ডুবে থাকতেন, সমাজের জন্য, মানুষের জন্য। কিন্তু পরিবারের জন্য সময় কম, মনোযোগও কম। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি ছেলে নারায়ণচন্দ্রের সাথে সম্পর্ক। বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে লড়েছিলেন, নিজের প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন, নিজের ছেলের সাথে। নারায়ণচন্দ্র একজন বিধবাকে বিয়ে করলেন বাবার কথা মেনে, কিন্তু সেই বিয়ে সমাজ মানল না, এবং নারায়ণচন্দ্র সমাজের চাপে ক্রমশ বাবা থেকে দূরে সরে গেলেন। বিদ্যাসাগর যে নীতির জন্য সমাজের বিরুদ্ধে লড়লেন, সেই নীতির কারণেই নিজের ছেলেকে হারালেন। এর থেকে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? মায়ের মৃত্যু সবচেয়ে গভীর ক্ষত। বিদ্যাসাগরের জীবনে মায়ের স্থান ছিল সর্বোচ্চ। মা ভগবতী দেবী, সেই মহিলা যার জন্য বিদ্যাসাগর ঝড়ের রাতে নদী সাঁতরে পার হয়েছিলেন। সেই বিখ্যাত ঘটনা, কলকাতায় থাকতেন, মায়ের অসুস্থতার খবর, রাত, ঝড়, নৌকা নেই, বিদ্যাসাগর সাঁতরে পাল হলেন, মায়ের কাছে পৌঁছালেন। কিন্তু 1868 সালে মা মারা গেলেন। বিদ্যাসাগর সেই সময়ে কলকাতায়, সাথে সাথে ছুটে গেলেন, কিন্তু মায়ের মুখ দেখতে পেলেন না, শেষ দর্শন হলো না।
এই ব্যর্থতা বিদ্যাসাগরকে ভেঙে দিয়েছিল। তিনি পরে বলেছিলেন, "মায়ের শেষ দেখা দেখতে পেলাম না। এই কষ্ট আমি কখনো ভুলতে পারব না।" মায়ের মৃত্যুর পরে বিদ্যাসাগর আরও একা হয়ে গেলেন। সংস্কৃত কলেজ এবং পদত্যাগ, প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই। বিদ্যাসাগরের সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন এবং সেখানে তিনি বিপ্লব ঘটালেন। নিম্নবর্ণের ছাত্রদের প্রবেশাধিকার দিলেন, ইংরেজি শিক্ষা চালু করলেন, পাঠ্যক্রম সংস্কার করলেন, কিন্তু প্রতিষ্ঠান তাকে সাহায্য করেনি। সরকার তাকে বাধা দিল, রক্ষণশীলতা বিরোধিতা করল, একসময় পদত্যাগ করলেন। নিজের নীতির সাথে আপোস করতে পারেননি, কিন্তু পদত্যাগের পর আর্থিক সংকট, কারণ সরকারি পদ ছিল আয়ের উৎস এবং তিনি সেই আয় ছেড়ে দিলেন নীতির জন্য। এই সিদ্ধান্ত সাহসী, কিন্তু একই সাথে তাকে আরো প্রান্তিক করে দিল। আর্থিক সংকট, পরোপকারীর নিজের দারিদ্র্য। বিদ্যাসাগর সারা জীবন মানুষকে দিয়েছেন, অসুস্থ মানুষের চিকিৎসা, দরিদ্র ছাত্রের পড়ার খরচ, বিধবাদের সাহায্য, গ্রামের মানুষদের সংকটে তিনি নিজের পকেট থেকে দিয়েছেন। হিসাব করা হয়েছে তার জীবনে তিনি দান করেছিলেন তার মোট আয়ের বেশিরভাগ। কিন্তু এই দানের ফলে নিজে সংকটে পড়লেন। শেষ জীবনে আর্থিক অবস্থা ভালো ছিল না। অনেক সময় ঋণ করতে হয়েছে। নিজের চিকিৎসার খরচ মেটাতে কষ্ট। যে মানুষ হাজার হাজার মানুষকে সাহায্য করেছেন, তার নিজের জীবনের শেষে অর্থকষ্ট ছিল। এই বিড়ম্বনা বিদ্যাসাগরের জীবনের অন্যতম ট্র্যাজেডি। কারমাটার, সভ্যতা থেকে পালানো। ১৮৭০-এর দশকে বিদ্যাসাগর কলকাতা ছেড়ে যেতে শুরু করলেন। বারবার কোথায়? কারমাটার, বিহারের জঙ্গলে, সাঁওতালদের গ্রামে। কেন? কারণ কলকাতার সভ্য সমাজ তাকে ক্লান্ত করে দিয়েছিল। সেখানে ছিল ভণ্ডামি, রাজনীতি, কুটিলতা, প্রতিহিংসা, কিন্তু সাঁওতালদের মধ্যে সরলতা, সততা, নিঃস্বার্থ ভালোবাসা। বিদ্যাসাগর সেই মানুষদের ভালোবাসলেন। তাদের জন্য স্কুল বানালেন, হাসপাতাল বানালেন নিজের পয়সায় এবং কারমাটারে একটি বাড়ি বানালেন যেখানে তিনি থাকতেন সেই সাঁওতাল মানুষদের মাঝে। এটা কি বিদ্যাসাগরের পালিয়ে যাওয়া? অনেকটা। কলকাতার মানুষের কাছে প্রত্যাখ্যাত, নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন, সমাজ সংস্কারের লড়াইয়ে ক্লান্ত, তিনি খুঁজে নিয়েছিলেন এমন মানুষ যারা তাকে ভালোবাসে, শুধু মানুষ হিসাবে, কোনো প্রত্যাশা ছাড়া। ওদিকে বন্ধুত্বের ট্র্যাজেডি, মাইকেল মধুসূদন দত্তের গল্প। বিদ্যাসাগরের জীবনে একটি বন্ধু ছিল যেটা নিয়ে কম কথা হয়, মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্যের কবি। দুজনের সম্পর্ক ছিল অসাধারণ, পরস্পরের প্রতি গভীর শ্রদ্ধা। মধুসূদন ইউরোপ গিয়ে আর্থিক সংকটে পড়লেন। বিদ্যাসাগর টাকা পাঠালেন। নিজের সংকটের মধ্যে মধুসূদন কৃতজ্ঞ। বিখ্যাত চিঠি লিখলেন, "তুমি না থাকলে আমি ডুবে যেতাম।" কিন্তু ১৮৭৩ সালে মধুসূদন মারা গেলেন মাত্র ৪৯ বছর বয়সে। বিদ্যাসাগর হারালেন তার সবচেয়ে কাছের বন্ধুকে। এই ক্ষতি বিদ্যাসাগরকে আরো একা করে দিল। সমাজের বিরুদ্ধে লড়াইয়ের মূল্য, একাকিত্বের গভীরতা। বিদ্যাসাগর সারা জীবন লড়েছিলেন বিধবা বিবাহের জন্য, নারী শিক্ষার জন্য, বাল্য বিবাহ বিরোধে, বহু বিবাহ বিরোধে, কুলিনদের অত্যাচারের বিরুদ্ধে, কিন্তু প্রতিটা লড়াই সমাজের শত্রুতা, রক্ষণশীলদের বিরোধিতা। একবার তাকে প্রকাশ্যে অপমান করা হয়েছিল, পুতুল পোড়ানো হয়েছিল, শারীরিক আক্রমণের হুমকি দেওয়া হয়েছিল। এই সব সহ্য করে তিনি লড়েছিলেন, কিন্তু একটা সময় আসে যখন একজন মানুষ ক্লান্ত হয়ে পড়েন। বিদ্যাসাগরের সেই ক্লান্তি তার শেষ জীবনে স্পষ্ট। তিনি কলকাতা থেকে সরে গেলেন, কারমাটারে চলে গেলেন এবং বললেন, "এই সমাজের জন্য আর কিছু করব না। এখন শুধু নিজের মতো থাকব।" এই কথায় একজন ক্লান্ত যোদ্ধার আত্মসমর্পণ, নীতিতে নয়, মানুষের প্রতি বিশ্বাসে। বহু বিবাহ বিরোধ আন্দোলনের ব্যর্থতা এবং শেষ পরাজয়। বিদ্যাসাগরের শেষ বড় আন্দোলন ছিল বহু বিবাহ বিরোধ। কুলীন ব্রাহ্মণরা শত শত বিয়ে করতেন, স্ত্রীদের দেখতেনও না, শুধু কন্যার বাবার কাছ থেকে উপহার নিতেন। এই অত্যাচারের বিরুদ্ধে বিদ্যাসাগর লড়লেন, পিটিশন করলেন, আইন পাশের দাবি করলেন, কিন্তু আইন পাশ হলো না। ব্রিটিশ সরকার রাজি হলো না, কারণ সরকার চাইতো না হিন্দু সমাজকে বেশি বিরক্ত করতে। ১৮৭১ সালে বিদ্যাসাগর স্বীকার করলেন এই আন্দোলন ব্যর্থ হয়েছে। এই স্বীকারোক্তিতে একজন মানুষের ভেতরটা ভেঙে পড়েছিল। তিনি বললেন, "এই দেশের মানুষ নিজের মুক্তি চায় না, তাহলে আমি কার জন্য লড়ব?" শেষ জীবন, কারমাটারের নিঃসঙ্গতা। ১৮৮০-এর দশক, বিদ্যাসাগর প্রায় সম্পূর্ণভাবে কারমাটারে। কলকাতায় আসেন না,
কারণ কলকাতা তাকে দেয় সমালোচনা, অকৃতজ্ঞতা, ব্যথা। কিন্তু কারমাডারে সাঁওতাল মানুষরা তাকে ভালোবাসে। তিনি তাদের সাথে খাবার খান, তাদের ছেলেমেয়েদের পড়ান, তাদের অসুখে ওষুধ দেন এবং তারা তাকে বিদ্যাসাগর মহাশয় বলে ডাকেন। কিন্তু ভেতর থেকে ডাকে তাদের নিজের মানুষ হিসাবে। এই সময় তার স্বাস্থ্য খারাপ হচ্ছে, যকৃতের রোগ, কিডনির সমস্যা, শরীর শুকিয়ে যাচ্ছে। কিন্তু কলকাতায় ফেরেন না। কারণ কলকাতায় সেই সমাজ, যে সমাজ তাকে ক্লান্ত করে দিয়েছিল। মৃত্যু একটি নিঃসঙ্গ বিদায়। ১৮৯১ সালের জুলাই বিদ্যাসাগর অসুস্থ শেষবারের মতো কলকাতায় এলেন বাদুড় বাগানের বাড়িতে। ২৯শে জুলাই ভোরবেলা ৭১ বছর বয়সে চলে গেলেন। কিন্তু সেই মুহূর্তে পাশে কারা ছিলেন? ইতিহাস বলছে কারমাডারের কিছু মানুষ, তার কিছু বিশ্বস্ত শিষ্য, কিন্তু পরিবার, স্ত্রী দীনময়ী, ছেলে নারায়ণচন্দ্র, তারা ছিলেন দূরে, সম্পর্কের দূরত্বে। মৃত্যুর পরে শেষকৃত্যে অনেকেই এলেন, কলকাতার মানুষ, সমাজের বিশিষ্টজন। তারা বললেন বিদ্যাসাগর মহান, বিদ্যাসাগর অতুলনীয়। কিন্তু যখন তিনি বেঁচে ছিলেন তখন সমাজ তাকে একা রেখেছিল সমাজের বিরুদ্ধে লড়াই করার সময়, এবং সেই একাকিত্বেই তার মৃত্যু। বিদ্যাসাগরের মনোজগৎ আধুনিক দৃষ্টিতে, বিদ্যাসাগরকে আধুনিক মনোবিজ্ঞানের আলোয় দেখলে একটি জটিল ছবি ভেসে ওঠে। তার মধ্যে ছিল অসাধারণ এমপ্যাথি, অন্যের কষ্ট নিজের অনুভব করার ক্ষমতা। এই এমপ্যাথি তাকে বিধবার জন্য, দরিদ্রর জন্য, সাঁওতালদের জন্য লড়তে বাধ্য করেছিল। কিন্তু এই এমপ্যাথির মূল্য নিজেকে দিতে হয়। যে মানুষ সবার কষ্ট নিজে বহন করে, তিনি নিজে ক্লান্ত হয়ে পড়েন। মনোবিজ্ঞানে এটাকে বলে কম্প্যাশন ফ্যাটিগ, সহমর্মিতার ক্লান্তি। বিদ্যাসাগরের শেষ জীবনের কারমাঢারে পালিয়ে যাওয়া এই কম্প্যাশন ফ্যাটিগ এরই প্রকাশ। তিনি আর পারছিলেন না সমাজের কষ্ট বহন করতে এবং সেই ভার নামিয়ে রাখতে চেয়েছিলেন। বীর সিংয়ের দরিদ্র ছেলে, রাস্তায় আলোয় পড়া, পরে কলকাতায় বিদ্যাসাগর, জ্ঞানের সমুদ্র, হাজার বিধবার জীবন বদলানো, হাজার মেয়েকে শিক্ষার আলো দেওয়া, বাংলা গদ্যকে নতুন রূপে দেওয়া। কিন্তু শেষে শেষে একা, কারমাঢারের জঙ্গলে, সাঁওতাল মানুষদের মাঝে, নিজের পরিবার থেকে দূরে, নিজের সমাজ থেকে ক্লান্ত। বিদ্যাসাগর একবার বলেছিলেন, পরের উপকার করো কিন্তু নিজেকে ভুলো না। কিন্তু তিনি নিজে নিজেকে ভুলেছিলেন সারা জীবন পরের জন্য, এবং সেটাই তার সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং সবচেয়ে বড় মহত্ব। একই সাথে আমরা বিদ্যাসাগরকে মূর্তিতে রেখেছি, স্কুলের নামে রেখেছি, কিন্তু তার একাকিত্বের কথা, তার ব্যর্থতার কথা, তার কষ্টের কথা আমরা বলি না। কারণ মহান মানুষ দুঃখ পান না, মহান মানুষ ক্লান্ত হন না, মহান মানুষ একা হন না। কিন্তু বিং ইনসাইড মনে করে এই মানবিক দিকগুলো না জানলে বিদ্যাসাগরকে সম্পূর্ণ জানা হয় না। একজন মানুষ যিনি সমাজের জন্য নিজেকে শেষ করে দিয়েছিলেন, তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা হলো তাকে সম্পূর্ণভাবে জানা। শুধু প্রতিমূর্তি হিসেবে নয়, একজন মানুষ হিসাবে। বিং ইনসাইড সত্যের সন্ধানে।